হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা একটা খুব শিগগিরই বড় ট্রিপে যাচ্ছি, তার আগেই তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। এটাও ইনফরমেটিভ ব্লগ হবে, তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। তো বেসিক্যালি আজকের ব্লগেরও হোস্ট কিন্তু ইন্দ্রনীল, এবং তোমরা টাইটেল দেখে ভিডিওর পুরো যে বিষয়টা সেটা কিন্তু বুঝে গেছো, সেটা আমি আর নতুন করে বলছি না। তো চলো একেবারে ডিরেক্টলি ইন্দ্রনীলকে শিফট করি আমরা এখন। হ্যালো গাইজ, ভিডিওর ডেসক্রিপশনটা দেখে খানিকটা তো আইডিয়া হয়েছেই তোমাদের যে কি হতে চলেছে ভিডিওটা। তাও আমি একটুখানি বলে দিই। তো মেইনলি ভিডিওটা হচ্ছে যে আমি যে এই রয়্যাল এনফিল্ড হিমালয়ানটা কিনেছি, আমি কেন বাজাজ অ্যাভেঞ্জার 150 থেকে শিফট করলাম, দ্যাটস দ্য পারপাস অফ দিস ভিডিও। ওটাই হচ্ছে মেইন মোটো। তো বেসিক্যালি আমি রাইড করছি অ্যাভেঞ্জার 150 স্ট্রিট, করছিলাম BS3 ভার্সন ফ্রম 2016। 2018 অনওয়ার্ডস আমি লং রাইড করছি অ্যালং উইথ দ্য পিলিয়ন শ্রেয়সী। তো সেই অ্যাভেঞ্জার 150 স্ট্রিট খুব ভালো একটা গাড়ি, যেরকম তার গ্রিপ, সেরকম তার কন্ট্রোলিং, সেরকম তার কমফর্ট। তাও আমি কেন শিফট করলাম রয়্যাল এনফিল্ড হিমালয়ানে? আমার মেইন পারপাসটা ছিল একটা হায়ার সিসির বাইক কেনা। কেন? তার কারণ হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 150 স্ট্রিট বা বাজাজ অ্যাভেঞ্জার 220 স্ট্রিট বা ক্রুজ, এই বাইকগুলো হচ্ছে লো লেভেল ক্রুজার বাইক, এবং এগুলোর প্লেইন ল্যান্ডে রান নিয়ে কোনো সমস্যা নেই, খুব স্মুথ এগুলো রান করে, এবং ইউ ক্যান রাইড ইট ফর আওয়ার্স। কোনো কমফোর্টেবিলিটি বা অন্য কোনো সমস্যা কিছুই ছিল না। কিন্তু আমি আপগ্রেডেশনের নেসেসিটিটা ফিল করি যখন আমি একটু হায়ার অল্টিটিউডে গেলাম। ফর ইনস্ট্যান্স, আমরা যখন গুরুদংমা রাইড করি 2020 এন্ড অফ 2020 উইন্টারে, বিফোর দ্য উইন্টার, তখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করছিলাম যে মানে মাঙ্গান থেকে যখন লাচেন যাচ্ছি, মানে যখন আপহিলটা শুরু হচ্ছে, এমনি অক্সিজেন লেভেলটা কমতে শুরু করছিল, এবং তার সাথে আই হ্যাড টু লিটারালি ড্র্যাগ দ্য বাইক। পিলিয়ন ছিল, লাগেজ ছিল, এভরিথিং ওয়াজ অ্যালং উইথ দ্য বাইক। তো এটার ক্যাপাসিটি নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, অ্যান্ড দিস ওয়াজ দ্য মেইন রিজন। যেহেতু আমরা প্রচুর হিলি এরিয়া, হিলি টেরেইনে রাইড করি, সেই রেসপেক্টে আমার মনে হয়েছে আমাকে একটু আপগ্রেড করা দরকার। এই আপগ্রেডেশনের পার্সপেক্টিভে কয়েকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হয়েছিল। ফার্স্ট থিং ইজ অবভিয়াসলি দ্য বাজেট। আমার একটা বাজেট ছিল ম্যাক্স টু ম্যাক্স 3.5 থেকে 4 lakhs, ম্যাক্স টু ম্যাক্স। তার বেশি আমি যেতে পারতাম না, যাবও না। লুকস অবশ্যই ম্যাটার, গাড়ির লুকস। সেকেন্ড থিং ইজ দ্য লুক। থার্ড থিং ইজ দ্য কমফোর্টেবিলিটি ফর দ্য রাইডার। আমি চালাচ্ছি, এবং মেইনলি ফর দ্য পিলিয়ন, কারণ পিলিয়নের কমফোর্টেবিলিটিটা বেশি লাগে। রাইডিং সিটে স্ট্রাগলটা একটু কম করতে হয়, কারণ ইউ ক্যান চেঞ্জ ইউর পশ্চার ইন দ্য রাইডিং সিট আপ টু সাম এক্সটেন্ট, বাট পিলিয়ন একটা স্তম্ভের মতো বসে থাকে কাইন্ড অফ। তো তাদের পশ্চার রিলেটেড প্রবলেমস, অস্টিও প্রবলেমসগুলো আসতে শুরু করে যদি না কমফোর্টেবিলিটি সেরকম থাকে। তো এইটা। আর আমি একটু চাইছিলাম অ্যাডভেঞ্চার ট্যুরারের দিকে যেতে, টু ফ্যাসিলিটেট দ্য অফ রোডিং রাইডিং, এবং ওটার অ্যাগ্রেসিভনেস বেশি হয়, এবং সেম সেগমেন্টের স্ট্রিট বাইক, কমিউটার বাইক বা ক্রুজার বাইকের থেকে দেখা যায় যে এই অফ রোডিং অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি, টর্ক, পাওয়ার একটু বেশি হয়। ইঞ্জিন ক্যাপাসিটি সেম হলেও টর্ক, পাওয়ার একটু বেশি হয়। এই কথাগুলো চিন্তা করে আমি কয়েকটা বাইক এনলিস্ট করেছিলাম, যেগুলো আমি টেস্ট রাইড নিয়েছিলাম বিফোর পারচেজিং দিস বাইক। সেগুলো কী কী? এক হচ্ছে বাজাজ ডমিনার 400, সেকেন্ড থিং ওয়াজ KTM অ্যাডভেঞ্চার 390, অ্যান্ড থার্ড ওয়াজ দ্য রয়্যাল এনফিল্ড সেগমেন্টস। রয়্যাল এনফিল্ড সেগমেন্টসের মধ্যে বুলেট 350 ছিল, ক্লাসিক রিবর্ন 350 যেটা লাস্ট ইয়ার নভেম্বর লঞ্চ হয়েছিল সেটা ছিল, হিমালয়ান ছিল, এবং মিটিওর 350 ছিল। ইন্টারসেপ্টার এবং কন্টিনেন্টাল জিটিও ছিল, বাট ওগুলোর লুকস আমার অতটা ভালো লাগেনি, এবং 650 অতটা নেসেসারি নয় বলে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। এবং তাদের মাইলেজও অনেকটা কম, ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম, তো রিফুয়েলিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি হতে হয় সেক্ষেত্রে। এবং লুকসের দিক থেকে আমি ওই দুটোকে আউট অফ মাই চয়েস রেখেছিলাম। এবার ডমিনার 400 আমি কেন নিইনি, আচ্ছা তার আগে বলে দিই, ডিটেইলড কম্প্যারিজন আমি আর সেভাবে বলছি না, পরের স্ক্রিনেই সেটা তোমরা দেখতে পাবে। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি কেন আমি নিইনি বাকিগুলো, আর কেন আমি হিমালয়ানটা নিলাম। ডমিনার 400 নিইনি, তার প্রথম কারণ হচ্ছে ডমিনারের সব কিছু ভালো, হর্স পাওয়ারও অনেক বেশি, নিয়ার অ্যাবাউট 40 bhp হর্স পাওয়ার, 6000 RPM-এ।
কিন্তু ওর পিলিয়ন রাইডের কমফর্টটা একটু কম, একটু না অনেকটাই কম। এক সেকেন্ড থিং, আই অ্যাম নট থ্রু আউট স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিসিং অফ অথরাইজড বাজাজ সার্ভিস সেন্টার। সেটা আমার কলকাতাতেই হোক, হোম টাউনে, বা কোথাও হোক, অন্য কোথাও হোক। আমি বেশ কয়েকবার ফেস করেছি আমার অ্যাভেঞ্জার 150 নিয়ে। আমি আমার রোলটা বাজাজ শোরুমে গেছিলাম, আমি স্পেসিফিক্যালি নাম নিয়েই বলছি, আই এম প্রেটি মাচ আনহ্যাপি উইথ দেয়ার সার্ভিসিং। ঠিক আছে, একবার হেডলাইটের স্ক্রু খুলে রেখে দিয়েছিল ওরা, সেটা আমি নিজেও বুঝতে পারিনি তলার দিকে, পরে সেটা তারা অ্যাড করেছিল। অনেক সমস্যা ফেস করেছি। এবং আমি যখন গুরুদংমা রাইড করি, আমি যখন ফিরে আসছি, আমি একটা দিন স্পেয়ার দিন রেখেছিলাম ফর প্রপার চেক আপ অফ মাই বাইকিং গ্যাংটক। এবং আনফর্চুনেটলি ওই সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে ডাউন হিলে নেমে যে সার্ভিস সেন্টারটা রয়েছে, অথরাইজ সার্ভিস সেন্টার, দে কুডন্ট ইভেন ওপেন মাই ফ্রন্ট হুইল ব্রেক শু। ক্যান ইউ ইম্যাজিন? কোনো এবিএস ছিল না BS3-তে, দে কুডন্ট ইভেন ওপেন ইট। মানে ব্রেক শুটা ভালো আছে না খারাপ আছে সেটা চেক করা তো পরের ব্যাপার, তারা ওপেন করতে পারলো না। আমি যখন কলকাতায় এসে লোকাল গ্যারাজে আমার দেখালাম, ওরা ইজিলি ওপেন করে দিল এবং করেও। এবং এই সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স খারাপ বলেই আমি আমার অ্যাভেঞ্জার কলকাতাতে আমি অথরাইজ সার্ভিস সেন্টারে সার্ভিসিং করাতাম না। আমার লোকাল গ্যারাজ আছে, আমার চেনা লোক আছে, তাকে দিয়ে আমি সার্ভিসিং করাতাম। সো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কেন বাজাজ থেকে শিফট করে গেলাম। থার্ড আইটেম ইজ KTM অ্যাডভেঞ্চার 390। KTM অ্যাডভেঞ্চার 390 নো ডাউট খুবই ভালো বাইক, মাইলেজও খুব খারাপ নয়, 30 না দিলেও 25-এর অ্যাবাভ দেয়। কমফর্টেবিলিটি, রাইডার কমফর্টেবিলিটি যথেষ্ট ভালো, কিন্তু পিলিয়ন কমফর্টটা একটু খারাপ। এবং আগেইন সার্ভিসিং ইস্যু কেন? কলকাতাতে KTM প্রপার ওদের অথরাইজ সার্ভিস প্রোভাইড করে, শিলিগুড়িতেও করে, প্রপার টাউনগুলোতে করে, কিন্তু রিমোট এরিয়াতে দেয়ার ইজ নো সার্ভিসিং ফর KTM। এবং সেক্ষেত্রে কী হয়েছে, দের ইজ আ টাই আপ বিটুইন KTM অ্যান্ড বাজাজ প্রবাবলি, কারণ আমি দেখেছিলাম গ্যাংটকে যে অথরাইজ সার্ভিস সেন্টার ছিল বাজাজ, ওখানে KTM-এর বাইকগুলো তারা ওনার্সরা নিয়ে গেছিলো সার্ভিসিংয়ের জন্য। এবং দে অলসো হ্যাড আ প্যাথেটিক এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। ওখানে KTM-এর তারা কোনো সার্ভিসিং ঠিক করে করতেই পারছে না, বাজাজের বেসিক মডেল তারা করতে পারছে না, KTM-এর কী করে করবে? দে আর ভেরি ব্যাডলি ট্রেন্ড, দে ওয়্যার ভেরি ব্যাডলি ট্রেন্ড অ্যাট দ্যাট টাইম। আমি জানি না এটা ইম্প্রোভাইজ করবে কি না বাজাজ। এটা গেল KTM অ্যাডভেঞ্চার 390, আমি এই কারণে নিইনি। নাও কামিং টু দ্য রয়্যাল এনফিল্ড সেগমেন্টস। রয়্যাল এনফিল্ড চুজ করার প্রথম কারণ হচ্ছে দ্য সার্ভিসিং। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার প্রায় ভারতের সবকটা শহরেই মোটামুটিভাবে রয়েছে, এবং তাদের রোড সাইড অ্যাসিস্ট্যান্স RSA, যেটার জন্য ওরা এক্সট্রা চার্জ করে, সেটাও খুবই ভালো। যদিও সেটা হয়তো আউট অফ অফিস আওয়ার্স, মানে সকাল 8টার আগে বা রাত 10টার পরে অ্যাভেলেবেল থাকে না রিমোট এরিয়াগুলোতে, সেটা একটা প্রবলেম। বাট আদার দ্যান দিস, ইন দ্য বিজনেস আওয়ার্স দে প্রোভাইড, দে টেক কেয়ার অফ দ্য রোড সাইড অ্যাসিস্ট্যান্স, অ্যাটলিস্ট নিয়ে একটা প্রপার গ্যারাজে নিয়ে যাবে। পার্টস অ্যাভেলেবিলিটি অফ রয়্যাল এনফিল্ড, হ্যাঁ এইটা আমি আগেরটা মেনশন করিনি। KTM 390 অ্যাডভেঞ্চারের পার্টস আর ভেরি মাচ কস্টলি এবং সবসময় সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, বাজাজের পাওয়া যায়, কিন্তু KTM অ্যাভেঞ্জার 390-র ইয়েটা পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, খুব সমস্যা হয়ে যায়। কোনো রিমোট এরিয়ায় গিয়ে আমার যদি পার্টস দরকার হয়, সমস্যা হয়ে যায়, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু রয়্যাল এনফিল্ডের কিন্তু এই জিনিসটা খুবই ভালোভাবে অ্যাভেলেবল। এবং কামিং টু রয়্যাল এনফিল্ড, বেসিক মডেল বুলেট 350 স্ট্যান্ডার্ড, এটা আমি নিয়ে নিই বিকজ অফ ওল্ড ইঞ্জিন ভার্সন আর ভাইব্রেশনের জন্য। খুব বেশি রকমের ভাইব্রেশন, হোয়েন ইউ গো বিয়ন্ড 70 or 80 এত ভাইব্রেট করে যে লুকিং মিররগুলো হেজি হয়ে যায়। নাও অ্যামাং ক্লাসিক 350 রিবর্ন, যেটার ভাইব্রেশন অনেক কম দেন প্রিভিয়াস ক্লাসিক 350, নিউলি লঞ্চড মিটিওর 350 আর হিমালয়ান 411, যেটা আপগ্রেডেড ভার্সন অফ 2022 বা এন্ড অফ 2021, এইগুলোর মধ্যে এইটার আমার প্রস সব থেকে বেশি মনে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি প্রতিটা বাইকেই প্রস অ্যান্ড কনস রয়েছে, এবং রয়্যাল এনফিল্ড হিমালয়ানের প্রসের সংখ্যা বেশি বলেই আমার লেগেছে, এবং সেই কারণেই আমি হিমালয়ানটা চুজ করেছি। এই গাড়িটার একটু রিভিউ দিই এই রেসপেক্টে। এই গাড়িটার সবথেকে বড় সুবিধা হচ্ছে গাড়িটার কমফোর্টেবিলিটি। গাড়িটা খুব কমফর্ট। আমি যখন টেস্ট রাইড নিয়েছিলাম অ্যালং উইথ মাই পিলিয়ন, আমি 80-র ওপরে প্রায় ক্রুজ করেছিলাম, নট মোর দ্যান দ্যাট। তখন কোনো ভাইব্রেশন ফিল করিনি, জিরো ভাইব্রেশন, যেটা কিন্তু রয়্যাল এনফিল্ডের অন্য সেগমেন্টগুলোতে যায় না। আই ডোন্ট নো অ্যাবাউট ইন্টারসেপ্টার, আই ডোন্ট নো অ্যাবাউট GT, বাট ক্লাসিক 350 রিবর্নেও মিনিমাম ভাইব্রেশন এখন রয়েছে, যতই ওরা রিডিউস করুক। BS6-এ মিটিওরেও অল্প বিস্তর রয়েছে, বাট হিমালয়ানে কিন্তু জিরো ভাইব্রেশন। বাইকটার অ্যাগ্রেসিভ লুক, বাইকটার দুর্দান্ত লুক, অ্যাগ্রেসিভ লুক। ঠিক আছে, এটা আগেও দেখিয়েছি, আবারও তোমরা দেখো। একটা উইন্ডশিল্ড দিয়েছে, যদিও ওটা একটু লম্বা রাইডারদের জন্য একটু কম হাইটের, একটু বেশি হাইট হলে পরে বেটার হতো।
তাও উইন্ডশিল্ডটা অনেক কাজে দেয়, এবং গাড়িটার সাস্টেইনেবিলিটি এবং গাড়িটার মানে কী বলবো স্কেলেবিলিটি এটা অনেক অনেক বেটার অন্য বাইকগুলোর থেকে এবং গাড়িটা যখন চলে একটু হাই স্পিডে তখন গাড়িটা কিন্তু ব্যালেন্স খুব ভালো। দিস ইজ দ্য বিগেস্ট সেকশন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও দেখতেই পাচ্ছ, মানে প্রস অফ রয়্যাল এনফিল্ড হিমালয়ান। ঠিক আছে, এইগুলো নিয়ে আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আর হিমালয়ানের সবথেকে ভালো জিনিস হচ্ছে যেটা পার্টসগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল, এবং লুক অ্যাট দিস স্যাডেল স্টে টপ র্যাক ব্যাকরেস্ট, এই সেট আপটা রেডিমেড আসে। উই ডোন্ট নিড টু অ্যাসেম্বল, উই ডোন্ট নিড টু কাস্টমাইজ এনিথিং। আমাদের কোনো গ্যারাজে যেতে হয় না, এটা ইজিলি অ্যাভেলেবেল ইন কলকাতা। বাকি সব শহরগুলোতে আসে, জাস্ট কেনো, নাটস আসে সাথে, ইনস্টল করে দাও, জাস্ট অ্যাসেম্বল করে দাও, নাথিং এলস। এবং নাটস, প্রচুর নাটস রয়েছে এখানে, অনেক কিছু ক্যারি করা যায়। এই জায়গাগুলোতে জেরিকেন ক্যারি করার জন্য সেট আপ লাগানো যায়, এবং দোজ আর অলসো ইজিলি অ্যাভেলেবেল। তো ওয়েন ইউ আর গোয়িং ইন দ্য রিমোট প্লেস লাইক গুরুদংমার, তোমাকে তো জেরিকেন ক্যারি করতেই হবে, পেছনে বা সামনে ইউ ক্যান মেক আ সেট আপ অফ দ্যাট। কাস্টমাইজ করার দরকার লাগে না। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফিচার অফ হিমালয়ান। আর হিমালয়ানের কন বলতে একটাই জিনিস আমার যেটা মনে হয়েছে, টিউব টায়ার, স্পোক হুইলে টিউব টায়ার। আই নো এই বাজেটে হিমালয়ানের যে বাজেট 2.6 lakhs, এই রক রেডের অন রোড প্রাইস পড়েছে, তাতে স্পোক হুইলে টিউবলেস দেওয়াটা খুব মুশকিল। স্পোক হুইলে টিউবলেস একদম হায়ার সেগমেন্ট বাইকগুলো যেমন BMW GS 1250, GS 850, কাওয়াসাকির যে টিউবলেস টায়ারগুলো বাইকগুলো রয়েছে, তারা স্পোক হুইলে টিউবলেস টায়ার দেয়। সেগুলো অবশ্যই ইনস্টল করা যায়, বাট দোজ আর ভেরি মাচ কস্টলি, এবং মেনটেন্যান্সটাও খুব কস্টলি। আমি দেখি গোয়িং ফরওয়ার্ড ডাউন দ্য লাইন আই মে ইনস্টল দেম, বাট ফেয়ার এনাফ। এই ফেব্রুয়ারি মাসে আমি বাইকটা কিনেছি, ফেব্রুয়ারি থেকে মে মাস অবধি, এই সময় অবধি এখনও পর্যন্ত আমি তো কোনো ইস্যু ফেস করিনি, এবং খুবই ভালোভাবে চলছে বাইকটা, এবং চূড়ান্ত কমফর্টেবল বাইক। তো এইটাই মোটের ওপর রয়্যাল এনফিল্ড হিমালয়ানের রিভিউ আমি দিচ্ছি, বাট বাকি ডিটেইল টেকনিক্যাল স্পেসিফিকেশানস তো স্ক্রিনেই দিয়ে দেওয়া হবে, এবং ইজিলি অ্যাভেলেবল অন এনি ওয়েবসাইট, এনি বাইক স্পেসিফিক ওয়েবসাইট। এইটুকুই বলার ছিল। বাকি রিভিউটা শ্রেয়সী দিক। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ফেব্রুয়ারি মাস থেকে অ্যাজ আ পিলিয়ন আমার সাথে রাইড করে রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে তার কেমন মনে হয়েছে, ইয়োর রিভিউ শ্রেয়সী। পিলিয়ন হিসেবে রিভিউ বলতে, পিলিয়ন হিসেবে ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে কমফোর্টেবিলিটি। তো এই যে সিটটা, ফার্স্ট যেটা মানে মেনশনেবল সেটা হচ্ছে সিটটা সেপারেট, এবং সিটটা, এই যে রাইডিং সিটটা একটু কনকেভ টাইপের, টুরিং সিট। হ্যাঁ, টুরিং সিট, এটা বাই ডিফল্ট টুরিং সিট এখানে দিয়ে দেয়। কিন্তু এই যে সিটটা, এই সিটটা এটা থেকে সেপারেট হওয়ায় কি হয়, মানে অ্যাভেঞ্জারের ক্ষেত্রে আমার কি হতো, যখন ব্রেক মারছে তখন আমি সামনে চলে যাচ্ছি, যখন খুব স্পিডে চালাচ্ছে তখন আমি পিছনে চলে আসছি, এই জিনিসটা হতো। ইনফ্যাক্ট এই জিনিসটা ক্লাসিকেও হয়। আমি ক্লাসিকে হয় কেন বললাম, কারণ এই জিনিসটা আমি দেখেছি যে মিষ্টির ক্ষেত্রে, মানে যেহেতু সাহেবদার পিছনে মিষ্টি বসেছিল আমাদের এই গুরুদংমার রাইডটায়, পুরোটা টাইম আমি ওকে দেখেছি ও আমার মতো মানে সামনে যাচ্ছে পেছনে আসছে, এরকম আর কি ব্যাপারটা। আর ক্লাসিকের ভাইব্রেশন তো ছেড়ে দিলাম, যাই হোক। তো সেই ক্ষেত্রে এই সিটটা স্পেসিফিক্যালি আমাকে খুব হেল্প করেছে। আর তোমরা অনেকেই আমার অনেক ভিডিওতে শুনেছো আমার ব্যাকে একটা সমস্যা আছে, পশ্চার রিলেটেড সমস্যা। এই বাইকটা চড়ে মানে আমি হাইয়েস্ট এখনও অবধি রাইড করেছি 250 কিলোমিটার মতো। আমার একটা সিঙ্গল টাইম এমনি হয়নি যখন আমার ব্যথা হয়েছে। তো ইন দিস কেস আই এম হাইলি স্যাটিসফাইড। একটা কনস যেটা আমি বলবো, আরেকটা প্রস বলে নিই, সেটা হচ্ছে ভাইব্রেশন, যেটা ইন্দ্রনীল বললো রাইডিং সিটে ওর তো ভাইব্রেশন লাগছে না, জিরো ভাইব্রেশনও বললো। আমারও অ্যাজ আ পিলিয়ন আমি বলতে পারি জিরো ভাইব্রেশন, মানে জিরো, লিটারেলি জিরো। মানে ও 80-তে ক্রুজ করছে বা 80 বিয়ন্ড ক্রুজ করছে, সেক্ষেত্রেও আমি দেখেছি একদমই জিরো ভাইব্রেশন। তো কনস যেটা মেইনলি আমার, যেটা আমি ফিল করেছি কখনো কখনো ফর আ লং রাইড, মানে এই যে 250 কিলোমিটার রাইড করেছি তার মধ্যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমি ফিল করেছি, সেটা হচ্ছে এদের এই যে লেগ রেস্টটা, পিলিয়ন লেগ রেস্টটা এই পজিশানে, তো আমার পাটা এরকম হয়ে থাকে। এইরকম হয়ে থাকায় কি হচ্ছে, মানে অনেকটা সময় এইরকম হয়ে থাকায় আমার পায়ের এই পোর্শনটা ধরে যায়, ভীষণভাবে ধরে যায়।
এবার জানি না এটা স্পেসিফিক্যালি আমার সমস্যা কিনা বা অন্য কারোর ক্ষেত্রে এই সমস্যাটা হবে কিনা, মানে এই পোর্শনটা ভীষণভাবে ধরে যায়, তখন কিছুক্ষণ ধরে ব্যথা হতে শুরু করে, তারপরে আবার পাটা ছড়িয়ে বসলাম কিছুক্ষণ বাদে 10 মিনিট ম্যাক্সিমাম, কি মানে 10 মিনিটটাও বেশি বলে দিলাম, ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট এরকম পাটা ছড়িয়ে বসলে আবার পাটা ছেড়ে যায়, তখন আবার পাটা রিল্যাক্স হয়েতে রেখে আমি বসতে পারি। এই প্রবলেমটা কিন্তু আমার অ্যাভেঞ্জারে হতো না, মানে নট আ সিঙ্গল পয়েন্ট অফ টাইম আমার অ্যাভেঞ্জারে এই প্রবলেমটা হয়েছে, কিন্তু এখানে এই প্রবলেমটা আমার হচ্ছে। তো এই বলতে পারো মানে ফেব্রুয়ারি মাস থেকে আজকে মে মাস 4 মাস ধরে গাড়িটাতে চড়ে এটা আমার রিভিউ বলতে পারো। আর হাইয়েস্ট আমরা এখনও অবধি গেছি হচ্ছে 250 কিলোমিটার। এবার একটা বড় রাইডের প্ল্যান আছে, তোমরা সবই দেখতে পাবে, সবই জানতে পারবে। তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই এন্ড করছি, আমরা আর বড় করছি না। এরপরে লাস্টের স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে এই যে তুলনামূলক আলোচনাটা যেটা ইন্দ্রনীল বললো, আমরা যে কটা বাইকে টেস্ট রাইড নিয়েছি, ডমিনার 400, তারপর কেটিএমের বাইকটা, তারপরে ক্লাসিক 350, রিবর্ন, মিটিওর 350, তারপরে হিমালয়ান, সব কটার আমি একটা মানে রাইডার এবং পিলিয়নের প্রজ অ্যান্ড কনস, পিলিয়নের ভিউতে এবং রাইডারের ভিউতে প্রজ অ্যান্ড কনস আমি একটা দেবো। টেকনিক্যাল প্রজ অ্যান্ড কনস কিন্তু নয়, কারণ টেকনিক্যাল বিষয়ে এই সমস্ত গাড়িগুলোর সম্বন্ধে জানাতে অবশ্যই টেকনিক্যাল চ্যানেলগুলো বেশি এক্সপার্ট, তারা বেশি ভালো বলতে পারবে। তো আমি টেকনিক্যাল বিষয়ে কোনো দিকে যাব না, আমি অ্যাজ এ রাইডার আর অ্যাজ এ পিলিয়ন যে প্রজ অ্যান্ড কনস আমরা ফেস করেছি আর ওভার অল অফ দোজ আমরা হিমালয়ান চুজ করেছি, সেরকম একটা তুলনামূলক আলোচনা তোমরা জাস্ট নেক্সট স্ক্রিনেই দেখতে পাবে। তো সেটাতে ভালো করে চোখ বুলিয়ে নাও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আর সাথে থাকো এরকম আরও ব্লগস পাওয়ার জন্য।